আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ঘটনায় ৩৯ শিক্ষার্থী সহ ৬৪ জন আহত, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন। কলেজে সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপদেষ্টা আসিফ। গণমাধ্যম নিয়ে আপত্তি থাকলে ভাঙচুর নয় বললেন উপদেষ্টা নাহিদ। এবং তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্ট হারের মুখে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২৫ রানে পিছিয়ে বাংলাদেশ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে ৩৯ শিক্ষার্থী সহ ৬৪ জন আহত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় সবাইকে সহায়তা করার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ি ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। দুপুর ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায়। কলেজটির ১০তলা ভবনের সব তলায় ভাঙচুর চালিয়ে ভেঙে ফেলা হয় বিভিন্ন সরঞ্জাম ও আসবাবপত্র। এরপরই সেখানে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয় জনতা এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। মুহূর্তেই যাত্রাবাড়ি ডেমরা এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। প্রায় ২ ঘন্টা ধরে চলে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা ধাওয়া। বেলা ২:৩০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা পিছু হটলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা কলেজটির সামনে অবস্থান নেন। গতকালকে আমাদের কলেজ ভাঙার কোনো ইন্টেনশনই ছিল না। কবি নজরুল ওই দিক থেকে বোম, তারপরে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে। এক পর্যায়ে আমরা বাধ্য হই যে কবি নজরুল এবং সোহরাওয়ার্দীর মধ্যে আক্রমণ দিতে। ন্যাশনাল হসপিটালের কেউ আর কি ওই কবি নজরুল বা সোহরাওয়ার্দীর সাথে সংযুক্ত আর কি। এর আগে সকাল 10:30টার দিকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়। পরে তারা ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে যায়। শুরু হয় সংঘর্ষ। ওখানে তো আটকা আছে, ওরা তো এক একজনকে মনে হয় মাথা ফেটে একজন রক্ত করে দিচ্ছে। এমনকি মারাও যাচ্ছে নাকি, এমন অবস্থা হয়ে দেখেছে। আমার ফ্রেন্ডদেরকে মারছে, এই জন্য আমি আসছিলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে, যেটা খুবই ন্যাক্কারজনক। একটি স্বার্থান্বেষী মহল এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করি। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ ২০টির বেশি কলেজের শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাহবুবুর রহমান মোল্লা ও সোহরাওয়ার্দী কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, কোনো গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে আপত্তি থাকলে সেখানে শান্তিপূর্ণ প্রতিবাদ হতে পারে, কোনো হামলা ভাঙচুর নয়। চকর মালিথা রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সোমবারের সন্ধ্যার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমের উপর হামলা নিয়ে বক্তব্য দেন। প্রথম আলো নিয়ে একটা উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে এবং চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। তো আমাদের বক্তব্যটি হচ্ছে যে কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে, তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ নিয়ে কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোতোয়ালি থানার মামলায় বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। শকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা উপেক্ষা করে জরুরি অবস্থায় ব্যবহারে সংরক্ষিত অ্যান্টিবায়োটিকগুলোর অবাধ ব্যবহার চলছে। ল্যান্ডসেট এর গবেষণা প্রবন্ধে হুঁশিয়ার করা হয়েছে, প্রাণ বাঁচানোর শেষ অস্ত্র রিজার্ভ ফোর্সের অ্যান্টিবায়োটিক অকার্যকর হলে কোভিডের চেয়ে কয়েক গুণ বেশি মানুষের মৃত্যু হবে। অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিজস্ব ও আলাদা গাইডলাইন জরুরি বলেছেন বিশেষজ্ঞরা। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। যে কোনো ইনফেকশন ও সংক্রমণে আক্রান্তদের চিকিৎসায় প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাধ্য হয়ে শেষ চিকিৎসা হিসেবে হাতে গোনা গুটি কয়েক সংরক্ষিত অ্যান্টিবায়োটিক সেবনে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে বহুল ব্যবহারে সংরক্ষিত অ্যান্টিবায়োটিকগুলোও কাজ করছে না। তাই চিকিৎসকরা বলছেন, অ্যান্টিবায়োগ্রাম মডেল করে রোগ ও রোগীর ভিন্নতায় অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রত্যেক হাসপাতালেরও নিজস্ব অ্যান্টিবায়োগ্রাম থাকতে হবে। এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু খুবই এসেনশিয়াল প্র্যাকটিস, যেটা আমাদের নাই। আপনি আমাদের কোনো মেডিকেল কলেজ হাসপাতাল বলেন, কোনো জেলা হাসপাতাল বলেন, তাদের কারো নিজস্ব কোনো অ্যান্টিবায়োগ্রাম নাই। সম্প্রতি বিএসএমএমইউ এর বহির্বিভাগ ও অন্তর্বিভাগে আসা রোগীদের ওপর গবেষণায় কোন জীবাণুর বিরুদ্ধে কোন অ্যান্টিবায়োটিক অকার্যকর তা দেখিয়েছে মাইক্রোবায়োলজি বিভাগ। কোন কোন জীবাণুগুলো প্রিডমিনেন্ট এবং তার কোন কোন ঔষধে তারা কার্যকর, কোন কোন ঔষধ দিলে তারা কার্যকর না, এই নলেজটা থাকলে তাদের আউটডোর ট্রিটমেন্টের ক্ষেত্রে, রুগীর ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেহেতু অনেক রুগী কালচার করতে পারে না ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে, সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চয়েসের ক্ষেত্রে তাদেরকে এই গাইডলাইনটা হেল্প করবে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স হওয়ার কারণে সেই ক্ষেত্রে কোন ড্রাগ দিলে এটা কার্যকর হবে সেটাও এই গাইডলাইন থেকে তা ওনারা পাবেন। উপজেলা, জেলা হাসপাতালগুলো বা ইভেন মেডিকেল কলেজগুলো একান্ত ইয়েতে না পড়লে রিজার্ভ গ্রুপে হাত দেওয়াই ঠিক না। তাহলে এটা তখনই সম্ভব হবে যদি তাদের নিজস্ব পলিসি এবং গাইডলাইন থাকে। বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবায়োটিকের অবাধ ব্যবহারে কোন ধরনের ওষুধ প্রতিরোধী জীবাণু দিয়ে রোগের বিস্তার হচ্ছে তা জানা জরুরি। আর এ কারণেই অঞ্চলভেদে প্রতিটি হাসপাতালের জন্য আলাদা অ্যান্টিবায়োগ্রাম মডেল তৈরি করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিশ্চিত করতে হবে। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা, তাদের অনেকেই এখনও ক্ষত নিয়ে কাতরাচ্ছে হাসপাতালে। বুলেট ও স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আহতরা জানালেন, দেশের জন্য তাদের ত্যাগের বিনিময়ে যেন সত্যিকার অর্থেই জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লাইলা নওশিনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 18 জুলাই গুলিবিদ্ধ হন সিএনজি চালক মোবারক হোসেন। 4 মাস ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বা হাত কবে পুরোপুরি সুস্থ হবে জানা নেই তার। আন্দোলনের ভিতরে আবুল হোটেলের পাশেই ছিলাম, ওই দিক দিয়ে তখন পুলিশে দাওয়া দিছে, দাওয়া দিলে আমরা একটা গলিতে ঢুকে গেছিলাম গা। পরে গলিতে যখন বের হই আপনার, তখন গা পুলিশ লুকায় ছিল ওয়ালের সাইডে, তখন গলিতে বাইরনের সাথে সাথে পুলিশের মুখোমুখি হয়ে গেছিলাম। হাত এইভাবে জাগাইছিলাম যে স্যার গুলি করেন না, তারপরও সে গুলি করে দিছে। ঢাকা কটন মিল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র মোহাম্মদ আবির
5ই আগস্ট বিকেলে রাজধানীর পোস্তগোলায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে অ্যাসিড দগ্ধ হন তিনি। ঝলসানো মুখমণ্ডল আর অচল এক হাত নিয়ে অনিশ্চয়তায় এই কিশোর। শুট করতেছিলাম আন্দোলনের ব্রিজের উপরে, তখন আমার ভিডিও করতে করতে নিচে দেখি পানি, অ্যাসিড ছিল জানতাম না। পানি ভিডিও করতে করতে আস্তে আস্তে পিছলে পড়ে গেছি পানিতে, বামার দিয়ে উঠতে গিয়ে আবার স্লিপ খেয়ে পড়ে গেছি। সুস্থ হবে বলছি ইনশাআল্লাহ, কিন্তু অনেক লেট হবে, কিন্তু ওর ডক্টররা ওর ফেসটা নিয়ে হাতটা খুব চিন্তিত আগের মতো হবে কি। জুলাই গণ অভ্যুত্থানে আহত 66 জন এ পর্যন্ত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। এই মুহূর্তে আমাদের আছে 5 জন, এবং সবচেয়ে খুশির খবর হলো প্রত্যেকের কমপ্লিট চিকিৎসা আমরা করে দিয়েছি, মানে তাদের আর কোনো রেসিডুয়াল নাই। অনেকজনের তাদের তো রিহ্যাবিলিটেশন দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে সূচনা হওয়া নতুন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আহতরা যথাযোগ্য সম্মান পাবেন, এমনটাই প্রত্যাশা আহত ও ক্ষতিগ্রস্তদের। যদি স্বৈরাচারের পুনর্বাসন চায় তারা যেন আমাদের খোকন ভাইয়ের স্বাভাবিক জীবন ফিরিয়ে দেয়, আমাদের যে মারা তার বুকের সন্তান হারিয়েছে তারা যেন তাদেরকে ফিরিয়ে দেয়, এবং আমাদের যে ভাইরা চোখ হারিয়েছে, যে ভাইরা হাত হারিয়েছে, পা হারিয়েছে, তারা যেন তাদের জীবনকে ফিরিয়ে দেয়। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শেরপুরে বন্যায় ঘর হারানো মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71-এর সহযোগিতায় 18টি পরিবারকে দেওয়া হয়েছে জামা কাপড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ গৃহ নির্মাণ উপকরণ। উপহার পেয়ে উচ্ছ্বাসী প্রতিক্রিয়া জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মানবিক ও জনকল্যাণকর এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানান বিশিষ্টজনেরা। শেরপুর থেকে হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। সাম্প্রতিক মাসগুলোতে হয়ে যাওয়া ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়েছে শেরপুরের অন্তত 3000 বসতবাড়ি। 7 সদস্যের পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নেয়া মহিমা চিরানের মতো হাজারো মানুষের একই হাল। দুর্যোগ পরবর্তী নানান সংকটে জেরোবার জনপদ। আমাদের তো সব ভেঙে পড়ে গেছে, এখন জিনিসপত্র সবকিছু বের করতেও পারি নাই, আর অনেক জিনিসপত্র আমাদের ভেসে নিয়ে গেছে। বন্যা শেষ হলেও অর্থাভাবে ঘর নির্মাণ করতে না পারা অনেক পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 71। এরই অংশ হিসেবে জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলায় 18টি পরিবারকে বিনামূল্যে উন্নত মানের ঢেউটিন, সিমেন্টের খুঁটি সহ গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করা হয়। আমার 3টা মাটির ঘর ছিল, পড়ে গেছে, আমার টাকা পয়সা কোনো ব্যবস্থা নাই। যারা আমার এই ঘরটা অনুদান করছে দিছে তাদের জন্য লাখ লাখ শুকরিয়া। যে ক্লাবের উদ্যোগে করে দিছে তাদের জন্য আমরা চিরকৃতজ্ঞ। প্রকৃতি জীবন ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে জামা কাপড় সহ বিভিন্ন উপহার সামগ্রী। এটা পাই আমার খুব উপকার হয়েছে, যারা দিছে তাদের ধন্যবাদ জানাই। বন্যায় যারা ঘর হারিয়েছে, একটা নিঃস্ব মানুষ, তাদেরকে নির্বাচিত করে তাদেরকে ঘর এবং শাড়ি এবং অন্যান্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ। প্রকৃতি ও জীবন ক্লাব আজকে যে উদ্যোগে ভোট দেওয়া হয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। ঘরের যে সামগ্রী সেগুলো পেয়েছে, এগুলো পেয়ে তারা আসলে অনেক উপকৃত হবে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সহায় সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাব এবং ব্যাচ 71-এর প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয়রা। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এমন উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত বলছেন বিশিষ্টজনরা। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সভাপতি মুকিত মজুমদার বাবু ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাই আমি, মানুষদের জন্য যে সাহায্যটা দিয়েছেন ঘর তোলার জন্য, এবং তার জন্য মানুষ অনেক উপকৃত হয়েছে। সহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বলবো যে এইভাবে আরও অন্যান্য সংগঠন যেন এই অসহায় মানুষদের পাশে থাকে। টিন দিয়েছি, সাথে খুঁটি দেওয়া হয়েছে, লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা এই জেনেগাতিবাসীর পাশে ওনাদেরকে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহ সবুজ শ্যামল ও সুখী সমৃদ্ধ দেশ করার প্রত্যয়ে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পুলিশ নিয়ে যাওয়ার খবর শুনে সনাতন ধর্মাবলম্বীরা প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নিলে আশেপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করে দিল মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান বিক্ষোভকারীরা। ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছে। আজ ইসরায়েলের পার্লামেন্টে যুদ্ধবিরতির বিষয় নিয়ে আলোচনা হতে পারে। ইসরায়েল এবং মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহকে ওই এলাকা ত্যাগ করতে হবে। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় ওই যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। তবে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি হামলায় ২ লেবানিজ নিহত হয়েছে। এবারে কৃষি সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আম বাগান এবং সাধারণ ফসলি জমিতে মিষ্টি কুমড়ার চাষ হচ্ছে। মাত্র ৯০ দিনের মধ্যে ফলন পাওয়ায় কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন কৃষক। এর পাশাপাশি তুঁত চাষের জমিতেও আবাদ হচ্ছে মিষ্টি কুমড়া। চাঁপাইনবাবগঞ্জ থেকে আশরাফুল ইসলাম রঞ্জুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে ধান, কালাই কিংবা অন্য ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছেন কৃষক। সেই সাথে আমবাগান বা অন্য ফসলি জমি থেকে বাড়তি আয় করছেন জমির মালিকরা। উপরে আমের গাছ আছে, নিচে কি করা যায় এটা নিয়ে কৃষি অফিসার আমাকে পরামর্শ দেয় যে মিষ্টি কুমড়া চাষাবাদ করলে ভালো ফলন হবে এবং বাড়তি কিছু আয় হবে। আপনার বিঘা প্রতি ৭০, ৮০, ৬০ যাদের হয়, আল্লাহ যেটা যেভাবে যাকে দেয় সেভাবে হয়। বাগানগুলো আমরা একটু কমে দামে পাই, প্রায় ৩ বিঘা ৩,০০০ ৪,০০০ বিঘা পাই। যেটা ফাঁকা জমি আপনার এই ৮,০০০, 10,০০০ এবং ১২,০০০ বিঘা হয়ে যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ ও সহায়তায় এবছর ১৬০০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। ১২,০০০ বিঘার উপরে আবাদ হয়েছে। তো আমরা এটা উদ্বুদ্ধ করছি কৃষককে এবং আমরা কিছু বীজ সহায়তা দিচ্ছি, বিভিন্ন সময় কিছু প্রদর্শনী করছি, মাঠ দিবস বা উদ্বুদ্ধকরণ সভা করেছি। সাধারণ কৃষি জমির পাশাপাশি অনাবাদী জায়গাতেও মিষ্টি কুমড়া আবাদে ভোলারহাট উপজেলার মানুষ আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আগামীতে আরও বেশি পরিমাণ মিষ্টি কুমড়ার চাষ হবে বলে আশা করছেন কৃষক। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নানান উদ্যোগে আশ্বাসেও প্রবাহ না ফেরা শরীয়তপুর শহরের ফুসফুস খ্যাত পালং খাল রক্ষায় এবার উদ্যোগী প্রশাসন। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খনন ও পরিচ্ছন্নতার উদ্যোগকে স্বাগত জানিয়ে কার্যকর ব্যবস্থাপনায় জোর দিয়েছে সচেতন মহল। দখল দূষণমুক্ত করার পাশাপাশি স্বাভাবিক প্রবাহ ফেরাতে স্থায়ী উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। এস এ মুজিবুর রহমানের রিপোর্ট। লোভ আর অপরিণামদর্শী কর্মকাণ্ডে মৃতপ্রায় পালং খাল রক্ষায় দশকের পর দশক নানান প্রতিবাদ, আলোচনা ও প্রতিশ্রুতি সত্ত্বেও প্রাণ ফেরেনি ঐতিহ্যবাহী খালটির। খাল ঘিরে গড়ে ওঠা বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য আগেই ধ্বংস হয়েছে। এর বিপরীতে বছর বছর পাল্লা দিয়ে বেড়েছে জলাবদ্ধতা, দূষণ ও রোগ জীবাণুর প্রাদুর্ভাব। পরিস্থিতি উন্নয়নে খনন সহ পরিচ্ছন্নতা নিশ্চিতে উদ্যোগী শরীয়তপুর পৌরসভা। প্রতিশ্রুতি আর সাময়িক উদ্যোগ নয়, বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদে কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। এই অভিযান বাস্তবায়ন করতে হলে আগে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে হবে, তার সাথে সাথে যেটা প্রয়োজন খালকে পুনঃখননের মাধ্যমে এই খাল সচল করতে হবে। শরীয়তপুরে যারা বিল্ডিং নির্মাণ করেছেন তারা কেউই বিল্ডিং কোড মানেননি। এর ফলে খালগুলোর প্রবাহমান ধারা ব্যাঘাত ঘটেছে। যদি শরীয়তপুরকে টেকসই নগরায়ন করতে চাই তাহলে এটা সঠিকভাবে মানা প্রয়োজন। খালগুলো এক হিসাবে একেবারে মৃতপ্রায় এবং দখলদারিত্বের কারণে খালের স্বার্থে কোনো জায়গা যদি অধিগ্রহণ করা লাগে তারপরে খালগুলোকে আমাদের
পুনরুদ্ধার করতে হবে এবং খালগুলোকে আমাদের সচল রাখতে হবে। শুধু পালংখালই নয়, পৌর এলাকার অন্যান্য খালও পুনরুদ্ধারের আশ্বাস প্রশাসনের। খালগুলোকে পুনরায় প্রবাহমান করার উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আজকের এই খালটি খননের মাধ্যমে আমাদের প্রায় 2 কিলোমিটার খাল খনন কার্যক্রম শুরু হলো। পরবর্তীতে আমরা অন্যান্য খালগুলোকেও একইভাবে খনন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। প্রবাহমান খাল ও সুস্থ পরিবেশে বাসযোগ্য নগরী নির্মাণের দাবিতে আবারও গুরুত্ব আরোপ করেছেন এলাকাবাসী। শুধুমাত্র পরিচ্ছন্নতার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, এই খালটি যাকে পুনর্প্রবাহমান করে শহরবাসীকে রক্ষা করে, এই দাবি শরীয়তপুর শহরবাসীর। শরীয়তপুরের রাজগঞ্জ পালংখাল এলাকা থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাজধানীতে কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ঘটনায় 39 শিক্ষার্থী সহ 64 জন আহত, 6 প্লাটুন বিজিবি মোতায়েন। কলেজে সংঘর্ষ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপদেষ্টা আসিফ। গণমাধ্যম নিয়ে আপত্তি থাকলে ভাঙচুর নয় বললেন উপদেষ্টা নাহিদ। এবং তাসকিনের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও ব্যাটিং ব্যর্থতায় অ্যান্টিগা টেস্ট হারের মুখে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 225 রানে পিছিয়ে বাংলাদেশ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।